Assalamualaikum, dear viewers and my dear students. I think all of you are well by the grace of Almighty. I am also well. Today I will discuss WS question number 9 for class 5. যাই হোক, আজকে আমি বাংলাতেই বলবো, যেহেতু আমি অনেকের কাছে শুনেছি যে তোমরা ক্লাস 5 এ যারা আসো ইংরেজিতে সম্পূর্ণ ক্লাসটা নিলে তোমরা ওটা সঠিকভাবে সুন্দর করে বোঝো না। সো আজকে আমি ক্লাসটা বাংলায় নিব, বাংলায় বোঝাবো, যেহেতু গ্রামাটিক্যাল একটা বিষয় আছে। তোমাদের প্রশ্ন নাম্বার হলো কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, তার আগে আরেকটু বলে রাখি যে আজকে একটু দেরি হওয়ার জন্য দুঃখিত। আমরা কেউ দেরি করি নাই, আমাদের একটু সমস্যা ছিল, সমস্যা থাকার কারণে তালাটা ভাঙতে হয়েছে, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি তোমরা যা মন্তব্য করছো সেগুলো সঠিক নয় এবং আর মন্তব্য করবে না। আমাদের সাময়িক সমস্যার কারণে আমরা সবাই দুঃখিত। যাই হোক, এই করোনার মহামারীর সময়ে আমরা যে এটুকু ক্লাস নিতে পারছি এটাই শুকরিয়া, এবং তোমাদের সবারও এই শুকরিয়া আদায় করা উচিত যে স্যাররা অন্তত তাদের নিরলস পরিশ্রম দিয়ে এই করোনার মধ্যেও তারা যে কাজ করছে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাব বা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের আলোচনা হলো ডাব্লিউএস কোর্সে। ওকে, ডাব্লিউএস কোশ্চেন। তো কোশ্চেন দুই ধরনের হতে পারে, প্রশ্ন করাটা হতে পারে দুই ধরনের। একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কেমন, অর্থাৎ আমি একটা প্রশ্ন করলে সেখানে উত্তরটা আসতে পারে হ্যাঁ অথবা না। আর একটা প্রশ্ন হতে পারে যে এমন প্রশ্ন যেটা হ্যাঁ বা না দিয়ে করা যায় না। তাহলে এই দুই ধরনের প্রশ্ন হতে পারে। তো যাই হোক, তোমাদের ক্লাস 5 এ যেটা আছে 9 নাম্বার প্রশ্নে, সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন, যেটা ইয়েস বা নো দিয়ে করা সম্ভব নয়। এখানে অবশ্যই সম্পূর্ণ উত্তর লিখতে হয় বা প্রশ্ন তৈরি করতে হয়। ওকে, সো আমরা বলতে পারি যে প্রশ্ন দুই ধরনের। প্রশ্ন কয় ধরনের? দুই ধরনের। তোমরা সবাই খাতা কলম নাও এবং আমি যেগুলো লিখি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে। এক্সাম্পল লিখবে, তো সব যদি না পারো সমস্যা নাই, যথাসম্ভব একটু দূরত্ব করার চেষ্টা করবে। কারণ আমি লিখে গেলে হয়তো লেখার সময় তুমি যদি লিখতে চাও তাহলে সেক্ষেত্রে অনেক সময় গ্রামারটা নাও বোঝা যেতে পারে। আর তাছাড়া একটা জিনিস বলে রাখি যে অনলাইনে ক্লাসটা ওটা 100% সরজমিনে ক্লাস করা, যেমন টিচার এবং স্টুডেন্টসরা সামনাসামনি যে ক্লাসটা করা যেমন সুন্দর হয় বা 100% হয়, এই অনলাইন ক্লাসটা অতটা 100% হয় না। তারপরও মোটামুটি যেটুকু হয় আমরা সবাই সবটুকু নেওয়ার চেষ্টা করব। ওকে, তোমরা লেখা শুরু করো। যেমন আমরা তাহলে প্রথমে বলতে পারি প্রশ্ন দুই ধরনের হতে পারে। Questions are of two types. Yes or no question, and another one WS question. এই দুই ধরনের প্রশ্ন আছে, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো ডাব্লিউএস কোশ্চেন। আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করি যে ইয়েস নো কোশ্চেন কেমন। যদি আমরা এমন ধরনের কোন প্রশ্ন আসে যে ডিড ইউ গো देयर, ডিড ইউ গো देयर, যদি তোমাদের প্রশ্ন আসবে না, আসবে উত্তর থাকবে, সেখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে। তারপর আইডিয়া দেওয়ার জন্য আমি আগে প্রশ্নটা লিখছি, ডিড ইউ গো देयर, তুমি কি সেখানে গিয়েছিলে, তুমি কি সেখানে গিয়েছিলে। তো এখানে অনলি অ্যানসারটা শুধু এটুকু আসতে পারে, ইয়েস অর নো। তুমি যদি যেয়ে থাকো তাহলে লিখবে, তাহলে বলবে ইয়েস, আর না যেয়ে থাকলে তুমি বলবে কি নো। ইয়েস অর নো, যে কোনো একটা। অর্থাৎ তুমি কি সেখানে গিয়েছিলে, এই প্রশ্নের উত্তরে আসবে কি ইয়েস অর নো, যে কোনো একটা। তুমি গিয়ে থাকলে ইয়েস, না থাকলে নো। এই একটা। আরেকটা আছে কি, আমরা যদি এই প্রশ্নটা এভাবে করি, হোয়াই ডিড ইউ গো देयर, তুমি সেখানে কেন গিয়েছিলে।
তুমি সেখানে কেন গিয়েছিলে? এই যখন ডাব্লিউএস কোশ্চেনটা আসলো, যখন ডাব্লিউএস ওয়ার্ডটা আসলো, তখনই কিন্তু এখন আর ইয়েস অর নো এটা দেওয়ার কোনো সুযোগ নাই। ইয়েস এবং নো এটা দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি কেন সেখানে গিয়েছিলে, তো হ্যাঁ বা না আমরা এরকম বলতে পারি না। এখানে হওয়া উচিত এরকম, হয়তো তুমি যে কোনো কারণে সেখানে গিয়েছিলে, তাহলে তুমি লিখবে যে বা বলবে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু রিডিং এ বুক। আমি সেখানে গিয়েছিলাম একটা বই পড়ার উদ্দেশ্যে। I went there with a view to reading a book. আমি সেখানে গিয়েছিলাম একটা বই পড়ার উদ্দেশ্যে। তোমার যে কোনো উদ্দেশ্য হতে পারে, তুমি পড়ার উদ্দেশ্যে যেতে পারো বা খেলার উদ্দেশ্যে, যে কোনো কিছু হতে পারে। তো তুমি সেটা এখানে লিখবে। অর্থাৎ এই WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করা হলো, why did you go there, এই প্রশ্নটা যখন করা হলো, তখন yes or no বলার সুযোগ নেই। তখন এরকম বড় মানে অ্যানসারটা লিখতে হবে অথবা বলতে হবে যদি কেউ প্রশ্ন করে। I went there with a view to reading a book. তাহলে আমি আশা করি যে তোমাদের বুঝতে পারছো, মানে বোঝাতে সক্ষম হয়েছি যে কোশ্চেন টাইপটা দুই ধরনের হতে পারে, একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা ডাব্লিউএস কোশ্চেন। তো আমাদের অ্যাকচুয়ালি মূল আলোচনা হলো ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা যেভাবে আসে, পরীক্ষায় উত্তরটা দেয়া থাকে, তারই প্রশ্ন তৈরি করতে হয়। উত্তর দেয়া থাকে এবং আন্ডারলাইন করা থাকে, তারই প্রশ্ন তৈরি করতে হয়। তো এর জন্য কিছু নিয়ম কানুন আছে এবং গ্রামার হলো একটার সাথে আরেকটা রিলেটেড। সব সময় একটা গ্রামার আমি ডাব্লিউএস কোশ্চেন শেখালাম তার মানে তুমি ডাব্লিউএস কোশ্চেন হাফেজ হয়ে যাবে তা না। এরকম অনেক, এই গ্রামারের সাথে অনেক কিছু গ্রামার রিলেটেড। কেমন গ্রামার হতে পারে? অক্সিলারি ভার্ব রিলেটেড, হতে পারে মূল ভার্ব রিলেটেড, হতে পারে পারসন রিলেটেড। হ্যাঁ, এরকম অনেক কিছু এখানে রিলেটেড থাকে। তো এই জন্য তারপরে আমরা যত সম্ভব শর্টকাট বা সংক্ষেপে কিভাবে তোমাদের বোঝানো যায় আমি সেটা আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন দেখা যাক ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো এবং সেটা কি জিনিস। ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ডস, ডাব্লিউএস ওয়ার্ডস গুলো প্রশ্ন তৈরি করার জন্য যেসব ওয়ার্ডে ডাব্লিউ এবং শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে সেগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয় এবং এটা দিয়ে যখন প্রশ্ন তৈরি করা হবে সেটাকে ডাব্লিউএস কোশ্চেন বলা হবে। যদিও একটা ওয়ার্ডে ডাব্লিউএস নাই, সেখানে এইচ টা আগে শুরুতে আছে, হাউ, এই ক্ষেত্রে আগে এইচ আছে পরবর্তীতে ডাব্লিউ আছে, তারপরও এই ওয়ার্ডটিও ডাব্লিউএস এর অন্তর্ভুক্ত, মানে এটা দিয়েও প্রশ্ন তৈরি করা যায়। ওকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড বা ডাব্লিউএস কোশ্চেন এটা তোমরা বুঝতে পারছো যে ডাব্লিউএস ওয়ার্ড হলো কি জিনিস, যে যেখানে প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডের শুরুতে ডাব্লিউ এবং এইচ আছে এই ধরনের প্রশ্ন করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাই ডাব্লিউএস ওয়ার্ড। অথবা আমি যে ওয়ার্ডগুলো এখন লিখবো এই ওয়ার্ডগুলো মিলাই হলো ডাব্লিউএস ওয়ার্ড, এটা দিয়ে প্রশ্ন করলে সেটা হবে ডাব্লিউএস কোশ্চেন। ওকে, তোমরা এখন এইগুলো লিখে নাও ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি কি হতে পারে। ডাব্লিউএস ওয়ার্ড মোট 9টি। কয়টি? মোট 9টি। ডাব্লিউএস ওয়ার্ডস মোট 9টি। দেখো, হু, হু বলতে কে বা কারা। হু, কে বা কারা, অর্থাৎ এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এক বচনও হতে পারে, বহু বচনও হতে পারে। হু, এবং সাধারণত এটা ব্যক্তিবাচক, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। হুম, হুম মানে কাকে বা কাদেরকে, কাকে বা কাদেরকে, এটা এটাও ব্যক্তিবাচক, এটাও ব্যক্তিবাচক। হুম এটা সাধারণত অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো হুম মানে কাকে বা কাদেরকে। আচ্ছা, এরপরে
অর্থাৎ এটাও কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল একবচন এবং বহুবচন হতে পারে। হুজ কার বা কাদের, এটাও একবচন বহুবচন হতে পারে। হুইচ, হুইচ হলো কোনটি বা কোনগুলো। হুইচ অর্থাৎ কোনটি বা কোনগুলো। হোয়াট কি, হোয়াট অর্থ কি। হাউ কিভাবে, কেমন বা কেমন ভাবে। হাউ মানে কিভাবে, কেমন বা কেমন ভাবে। হোয়ার কোথায়, হোয়ার কোথায়, এটা সাধারণত স্থানকে নির্দেশ করে। স্থান, স্থান বোঝালে সাধারণত আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করি। কোথায় এটা স্থানকে বোঝায়। হোয়েন কখন, এটা সময় নির্দেশ করে। হয় কেন, এটা কারণ নির্দেশ করে। কারণ who, whom, whose, which, what, how, where, when, why, এই 9টা, মোটামুটি এই 9টা জানলেই হবে। তো তোমরা লিখে নাও, আমি একটু ওয়েট করি, তোমরা লিখে নাও এবং আমি মুখে বলতে থাকি যাতে তোমরা বুঝতে পারো। হু অর্থাৎ কে বা কারা, এটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুম কাকে বা কাদেরকে, এটাও ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুজ কার বা কাদের। হুইচ কোনটি বা কোনগুলো। হোয়াট কি, হাউ কিভাবে, বা কেমন বা কেমন ভাবে। হোয়ার কোথায়, স্থান। হোয়েন কখন, সময় নির্দেশ করে। হোয়াই কেন, কারণ নির্দেশ করে। তোমরা সবাই লিখে নাও এবং এই ওয়ার্ডগুলো অর্থ অবশ্যই জানতে হবে। ক্লাস 5 এ আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ডাব্লিউএস কোশ্চেন করতে চায় বা তারা চায় যে আমরা যাতে পারি, কিন্তু তারা এই ওয়ার্ডের অর্থগুলোই জানে না। তাহলে গ্রামারে অনেক নিয়ম কানুন আছে, সেখানে নিয়ম কানুন বাদ দিলাম, এই ওয়ার্ডগুলোর অর্থই তারা জানে না। অতএব আশা করি তোমরা এই অর্থগুলো লিখে রাখবে এবং অর্থগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। যদি তুমি অর্থগুলো মুখস্থ না করো বা না জানো, তাহলে কখনোই ডাব্লিউএস কোশ্চেন করা সম্ভব নয়। ওকে, তোমরা লিখেছো সবাই? তোমরা দ্রুত লিখে নাও। ওকে, এখন আমি কিছু অক্সিলারি ভার্ব লেখাবো। আমি কিছু অক্সিলারি ভার্ব এখন লেখাবো। অনেকে অক্সিলারি ভার্বটা শুধু মুখেই বলে দেয়, আমিও মুখে বলে দিতে পারতাম, তারপরেও অক্সিলারি ভার্বগুলো যদি আমি লিখে দিই
তোমাদের একটা ডকুমেন্ট থাকলো এবং তোমরা পরবর্তীতে এটা দেখে নিতে পারবে। তবে অক্সিলারি ভার্ব জানতে হলে আবার ভার্বে যাইতে হয়, অনেক কিছু করতে হয়, অত কিছু না, জাস্ট সিম্পল আমি মুখে বলে দিই। ভার্ব হলো ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে কি কাজ। তো এই ভার্ব দুই ধরনের হতে পারে, মোটামুটি দেখা যায় যে মেইন ভার্ব বা মূল ভার্ব, এবং আরেকটা হলো সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব গুলো অল্প কিছু আছে, এই জন্য আমরা সাহায্যকারী ভার্ব গুলো লিখে নিব এবং এগুলো মুখস্থ করব, যাতে আমরা দেখলেই বুঝতে পারি যে এগুলো হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। আমি ডাব্লিউএস কোশ্চেনের সাথে এটা লিখছি, এটা কেন উপকার হবে এটা পরবর্তীতে আমি যখন সেন্টেন্স তোমাদেরকে বুঝাবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা আসলে জানা দরকার। তো দেখো, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়াগুলো সাধারণত ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to। মোটামুটি এইগুলো হলেই চলবে, আরো কিছু কয়েকটা আছে তবে ওইগুলো দরকার নাই, মোটামুটি এইগুলো হলেই চলবে তোমাদের। ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, must, ought to। তো এই ধরনের ওয়ার্ড গুলো তোমরা যদি দেখো বা তোমাদের জানো, এই জিনিসগুলো হলো তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ওকে তোমরা লিখে নাও, আমি একটু ওয়েট করি। আশা করি তোমরা লিখে ফেলেছো অলরেডি। ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, ought to। মোটামুটি এই অক্সিলারি ভার্বগুলো তোমরা জানলে তোমাদের উপকার হবে এবং তোমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে খুব সহজেই। আরেকটা জিনিস আছে যেটা পারসন। তো পারসন কি, অনেকগুলো এত আমরা বিস্তারিত আলোচনা করব না, জাস্ট ফার্স্ট পারসন গুলো কিভাবে সেকেন্ড পারসনে পরিণত হয়। দ্যাট মিন্স, যদি তোমরা স্টেটমেন্টে আই কিংবা উই দেখো, তাহলে প্রশ্ন করার সময় কিন্তু সেখানে ইউ লিখতে হয়। যদি মি কিংবা আস দেখো, তাহলেও সেখানে প্রশ্ন করার সময় ইউ লিখতে হয়। মাই কিংবা আওয়ার্স লেখা থাকলে সেখানে লিখতে হয় ইউর। মাইন কিংবা আওয়ার্স থাকলে সেখানে হবে ইয়োর্স। এইগুলো, এই পারসনগুলো তোমাদের জানতে হবে, এইগুলো সবই ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। প্রশ্ন করার জন্য আই উই যদি থাকে সেখানে প্রশ্ন করার সময় আমরা ইউ লিখব। মি আস থাকলে সেখানে আমরা কি লিখব, ইউ। মাই কিংবা আওয়ার থাকলে সেখানে লিখব ইওর। মাইন কিংবা আওয়ার্স থাকলে সেখানে লিখব ইয়োর্স। অর্থাৎ মোটামুটি ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন, এটাকে সেকেন্ড পারসন বলা হয়, এটাকে ফার্স্ট পারসন বলা হয়। তাহলে এইগুলো থাকলে আমরা এগুলো লিখব। কখন লিখব, যখন আমরা প্রশ্ন তৈরি করব। তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড গুলো জানলাম এবং সেগুলোর অর্থ জানলাম, অক্সিলারি ভার্ব গুলো জানলাম, মোটামুটি পারসন জানলাম। এখন আরেকটা জিনিস বাকি আছে যেটা আমি শুধু মুখেই বলি, সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট হলো কর্তা,
যে কোনো কিছু করে, যে ভার্বের কাজ সম্পন্ন করে সেই হলো সাবজেক্ট। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে। তো তোমরা এগুলো লিখে নাও। সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে বসে, অবজেক্ট সাধারণত বাক্যের শেষে বসে। তবে সবই অবজেক্ট নয়, এটাও আর বিশদ আলোচনা আছে, আমরা বিশদ আলোচনা করব না। মোটামুটি এটুকু আইডিয়া রাখবো যে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে আর অবজেক্ট সাধারণত বাক্যের শেষের দিকে বসে। সাবজেক্টটা হলো আমরা কে দিয়ে প্রশ্ন করলে পাই, অবজেক্ট সাধারণত কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাই। তো এজন্য আমরা সংক্ষেপে এটুকু লিখে রাখবো, সাবজেক্ট কর্তা, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হয়। আর অবজেক্ট, অবজেক্ট হলো কর্ম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন। আমি একটু एग्जांपल লিখি। ওকে, তোমরা খেয়াল করো, আশা করি আগের গুলো লিখছো এবং সাথে এগুলো লিখে রাখো। সাবজেক্ট হলো কর্তা, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন, আর অবজেক্ট হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন। অর্থাৎ সাবজেক্ট বের করতে হলে আমরা ভার্ব বা ক্রিয়া, ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, সাধারণত বাক্যের শুরুতে বসে। অবজেক্ট, ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। ওকে, তোমরা দ্রুত লিখে নাও। কিছু জিনিস বাদ গেলেও সমস্যা নেই, তারপরও মোটামুটি সবগুলো লেখার চেষ্টা করবে। তবে আমি যদি সবাইকে নিয়ে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে অনেক সময় দরকার। অতএব তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে নাও। আচ্ছা, আমি যখন বুঝাই তখন তোমাদের আর না লেখাই ভালো। এই সেন্টেন্সটা দেখে নাও। এখানে হি শোড মি এ পিকচার, সে আমাকে একটা ছবি দেখিয়েছিল। সে আমাকে একটা ছবি দেখিয়েছিল, দেখিয়েছিল এটা হলো ভার্ব, দেখিয়েছিল এটা ভার্ব। তাহলে কি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, আমরা ভার্বকে প্রশ্ন করি কে দেখিয়েছিল, কে দেখিয়েছিল, তাহলে উত্তর আসবে কোনটা, সে দেখিয়েছিল। অর্থাৎ এটা হলো সাবজেক্ট। কে দেখিয়েছিল, সে দেখিয়েছিল, তাহলে এটা হবে সাবজেক্ট। কি দেখিয়েছিল, এ পিকচার, অবজেক্ট। সে দেখিয়েছিল, কি দেখিয়েছিল, অবজেক্ট। কাকে দেখিয়েছিল, আমাকে, অবজেক্ট। তাহলে কি এবং কাকে দুটোই আছে এখানে। তো কোন সেন্টেন্সে অবজেক্ট থাকা বাধ্যতামূলক না, কোন সেন্টেন্সে অবজেক্ট থাকতে দুটো থাকতে পারে, কোন সেন্টেন্সে একটা, কোন সেন্টেন্সে মোটে নাও থাকতে পারে। তো বের করার সিস্টেম হলো এভাবে, সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে, অবজেক্ট সাধারণত শেষের দিকে বসে। তবে সাবজেক্টটা আমরা বের করব ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, অবজেক্ট বের করব আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার আইডিয়া পাবো। তাহলে মোটামুটি আমরা কয়েকটা বিষয় এখানে উল্লেখ করলাম। একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো এবং তার অর্থ কি। আচ্ছা, এরপরে তোমরা শিখছো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব গুলো কি কি সেগুলো তোমাদের শেখালাম। এরপরে শেখালাম কি পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন, এগুলো অর্থাৎ আই উই থাকলে ইউ, এগুলো শেখালাম। এখন শেখালাম সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে এই জিনিসগুলো আনুষঙ্গিক জিনিস, যে জিনিসগুলো ডাব্লিউএস কোশ্চেন করতে হলে তোমাদের অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এছাড়া আরো অনেক বেশি ভাস্ট পরিমাণ শিখতে পারো তুমি, সমস্যা নাই, কিন্তু ক্লাস 5 এর ক্ষেত্রে মোটামুটি এইগুলো হইলে আশা করি যে চলবে এবং বেশি কঠিন প্রশ্ন আসে না।
অতএব মোটামুটি আমি যেগুলো লিখিয়েছি সেগুলো তোমরা 100% আর তোমরা চেষ্টা করবে। এখন আমি যেটা করব সেটা হলো ডাব্লিউএস কোশ্চেনের মোটামুটি দুইটা রুল বলা যায়, দুইটা নিয়ম আছে। এই দুইটা নিয়ম করলে তোমাদের কভার করবে সবগুলো, মোটামুটি তোমরা লিখতে পারবে। তো দেখো আমরা এখন সেই রুলটা করব। প্রথমে ফার্স্ট রুল, রুল 1, who, what, which। who, what, which এটা ব্যক্তি এবং সাবজেক্টকে নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা বস্তু, সাবজেক্ট, এটাও সাবজেক্ট। এগুলো শর্ট করে লিখি, সাব, সাব means সাবজেক্ট, সাব means সাবজেক্ট। who ব্যক্তি সাবজেক্ট, what বস্তু সাবজেক্ট, who is বস্তু সাবজেক্ট। সাবজেক্ট কেন লিখলাম এটা আমি পরে আলোচনা করতেছি। তো এই তিনটা ওয়ার্ড যদি থাকে এরপরে আমরা ভার্ব বসাবো এবং তারপরে এক্সটেনশন বলো বা আদার ওয়ার্ড বলো, আমি এখানে বাংলা লিখে দিই বাকি অংশ, বাকি অংশ প্লাস অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো এই একটা রুল আছে, সেটা হলো কি হু, হোয়াট, হুইচ। হুটা সাধারণত ব্যক্তি, হোয়াট বস্তু, আর হুইচ এখানে বস্তু বেশি হয়, কোন একটা ব্যক্তি হতে পারে, সেটা ভিন্ন ব্যবহার আছে। তো হু, হোয়াট, হুইচ সাবজেক্টিভ যদি হয় সেক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্টিভ মানে সাবজেক্টের তলায় যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই রুলটা করব। এইগুলো বসানোর পরে ভার্ব এবং বাকি অংশ, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো প্রথমে আমরা হু দিয়ে বোঝার চেষ্টা করি। হু হলো ব্যক্তি, ব্যক্তিকে নির্দেশ করে। আমি এখানে যে एग्जांपल গুলো দিব তোমাদের পিএসসি एग्जाम বেসড, অর্থাৎ পিএসসি পরীক্ষায় যেগুলো এসেছে আমি তার ভেতর থেকে আমি আলাদা আলাদা করে আমি হু, হোয়াট এবং হুইচ এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। এজন্য আমি বই থেকে, অর্থাৎ সেখান থেকে আমি কিছু সেন্টেন্স লিখব যাতে তোমাদের আইডিয়াটা বেশি হয়। এবং এই প্রশ্নগুলো সাধারণত বই থেকেই বেশি আসে। বইয়ে যে তোমরা প্যাসেজগুলো পড়ছো ওই প্যাসেজগুলো থেকে কিছু সেন্টেন্স আসে। তো ওই সেন্টেন্স গুলো তোমরা জানার চেষ্টা করবে বা প্যাসেজ গুলো বা মূল বোর্ড বইটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি এখন পিএসসি एग्जाम বেসড অর্থাৎ যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে আমি এই প্রশ্নগুলো করার চেষ্টা করব। স্টেটমেন্ট, বিবৃতি, বাক্য। মনে করো বাক্য তোমাদের পরীক্ষায় আছে করিম লাইকস টু প্লে। করিমের তলায় আন্ডারলাইন আছে, করিম লাইকস টু প্লে। এটা 19 সালে আসছে পিএসসি एग्जाम বেসড, করিম লাইকস টু প্লে। তো এখানে যখন তোমরা দেখবে যে বাক্যের শুরুতে আন্ডারলাইন আছে, বাক্যের শুরুতে আন্ডারলাইন আছে, তোমাদের ক্লাস 5 এর জন্য বোঝার সহজ সিস্টেম হলো যখন বাক্যের শুরুতে আন্ডারলাইন করা থাকবে এবং সেটা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, বাক্যের শুরুতে আন্ডারলাইন করা থাকবে এবং সেটা কোনো ব্যক্তিকে নির্দেশ করবে, তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে। এবং হু দিয়ে কেন প্রশ্ন করব? হু অর্থ হলো কে বা কারা। তো এই অর্থগুলো তো জানতে হবে, প্লাস এখানে যেটা আছে এই অর্থগুলো যথাসম্ভব জানার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ জানলে তো অবশ্যই ভালো। কিছু জিনিস আছে দেখা যায় যে মোটামুটি অর্থ জানলে চলে, যেমন করিম লাইফ, এখানে করিম ব্যক্তি বুঝিয়েছে অথবা আমরা হু দিয়ে প্রশ্ন করব, এমন এটা শর্টকাট ওয়ে, এমন ভাবে করা যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্স লাইনের মানে অর্থটা জানা অবশ্যই জরুরি। তো যারা পারে না বা চেষ্টা করলেও পারে না এমন অনেক হতে পারে, এর কিছু কারণ আছে। হয়তো তারা কিছু ওয়ার্ড গুলো যেমন ডাব্লিউএস ওয়ার্ড গুলোর অর্থ জানে না,
অথবা অক্সিলারি ভার্বগুলো তেমন ভাবে চেনে না, অথবা পার্সন গুলো তেমন ভাবে জানে না, সাবজেক্ট অবজেক্ট ভালোভাবে জানে না, তারপরে দেখা যায় সেন্টেন্সের অর্থটা জানে না। এজন্য ইংরেজি শিখতে হলে অনেক কিছু শেখা দরকার। তো আমি আবার এমন ভয় দেবো না তোমাদের যে দুনিয়ার সবকিছু জানতে হবে, এমন কিছু না। মোটামুটি আমি যেটুকু লিখছি আশা করি এইগুলো পড়লে তোমাদের দ্বারা সম্ভব হবে যে কিভাবে এই ডাব্লিউএস কোশ্চেন গুলো করা সম্ভব। আমি আজকে রুল 1 এই রুলটা করে মোটামুটি শেষ করব। তো দেখো তাহলে প্রথম যে এইখানে যে স্টেটমেন্ট আমি লিখছি, করিম লাইকস টু প্লে, এখানে করিম খেলতে পছন্দ করে, করিম খেলতে পছন্দ করে। তাহলে আমি এই বাক্যটা এখানে উত্তর দেয়া আছে, আমরা প্রশ্ন তৈরি করব। এটা উত্তর, আমরা প্রশ্ন তৈরি করব। তাহলে কেমন ভাবে প্রশ্ন করলে উত্তরটা এভাবে আসে, কেমন ভাবে প্রশ্ন করলে উত্তরটা এভাবে আসে। তাহলে আমি ডাব্লিউএস কোশ্চেনটা এভাবে হবে, ডাব্লিউএস কোশ্চেন কি হবে, আমরা করিমের জায়গায় কি বসিয়ে দিব, হু, এরপর আছে ভার্ব, যে কোনো ভার্ব হতে পারে, এনি কাইন্ড অফ ভার্ব। হু লাইকস টু প্লে, হু লাইকস টু প্লে, এবং লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কোশ্চেন মার্ক না দিলে তোমরা কোনো নাম্বার পাবে না। যেহেতু আমি প্রশ্ন তৈরি করছি, অবশ্যই প্রশ্ন বা প্রশ্নগুলো চিহ্ন কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। হু লাইকস টু প্লে, কে খেলতে পছন্দ করে, তাহলে উত্তর আসতে পারে করিম, রহিম, যা একটা একদম কেউ না কেউ হতে পারে। করিম লাইকস টু প্লে, করিম লাইকস টু প্লে, করিম খেলতে পছন্দ করে। হু লাইকস টু প্লে, তাহলে আমরা এই যে করিমের পরিবর্তে হুটা বসালাম, কেন বসালাম, যেহেতু করিম একজন ব্যক্তি এবং এটা বাক্যের শুরুতে আসে সাবজেক্ট হিসেবে, এখানে আমি সাবজেক্ট দিয়ে লিখছি, কারণটা কি, সাধারণত সাবজেক্টে আন্ডারলাইন করা থাকবে। তাহলে আমরা এখানে হু দিয়ে প্রশ্ন করব, হু লাইকস টু প্লে, কে খেলতে পছন্দ করে। আমি আরেকটা एग्जांपल দেখি, সীমা ইটস ফ্রুটস। আমি এটা নিজে নিজে एग्जांपल দিতে পারতাম, তারপরে আমি চাচ্ছি যে তোমাদের বই ভিত্তিক, বই সাধারণত যেগুলো আছে বা বইয়ের বোর্ডে যেগুলো আসছে, এই প্রশ্নগুলো দেওয়ার জন্য আমার দুই একটা সেন্টেন্স এখান থেকে নিতে হচ্ছে। তো দেখো, সীমা ইটস ফ্রুটস, সীমা, সরি এখানে ফুল স্টপ, সীমা ফল খায়। তো সীমা ফল খায়, সীমা একজন ব্যক্তি, পার্সন। তো এইখানে আমরা ঠিক একই ভাবে আমরা যখন ডাব্লিউএইচ কোশ্চেন করব, তাহলে কি দিয়ে প্রশ্ন করব, তোমরা লিখে ফেলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ধরনের যদি বাক্যের শুরুতে আন্ডারলাইন থাকে এবং সেটা ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে কি দিয়ে প্রশ্ন হবে, হু দিয়ে। তো হু ইটস ফ্রুটস, হু ইটস ফ্রুটস, তাহলে কি হলো, এটা বোঝা গেল কে ফল খায়। ওকে, নেক্সট আমরা হোয়াট, এই এসে এখানে যাব। স্টেটমেন্ট, ice cream is delicious, ice cream is delicious, আইসক্রিম সুস্বাদু। এখানে ডাব্লিউএস কোশ্চেনটা কি হতে পারে, আশা করি তোমরা বুঝতে পারছো। ডাব্লিউএস কোশ্চেন এবং এখানে লেখা আছে বস্তু বোঝাবে আর একই সাথে সাবজেক্টকে নির্দেশ করবে, তাহলে আমরা এই রুলটাকে ফলো করব। এখন সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আইসক্রিম, এখানে সাবজেক্ট সীমা, এর আগে ছিল করিম। তাহলে এভাবে সুতরাং সাধারণত বাক্যের শুরুতে যেটা থাকে সেটা হলো সাবজেক্ট, তাহলে আইসক্রিম হলো সাবজেক্ট, এবং এখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। কেন প্রশ্ন করব, কারণ আইসক্রিমটা কি ব্যক্তি না বস্তু, নিশ্চয়ই এটা একটা বস্তুর মধ্যে পড়বে। তাহলে বস্তু যদি হয় তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, এবং যেটা যেহেতু সাবজেক্টে আছে তাহলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। হোয়াট এর পরে ভার্ব, যে কোনো ভার্ব, ইজ ডেলিশিয়াস, হোয়াট ইজ ডেলিশিয়াস, কি হয় সুস্বাদু, তাহলে আইসক্রিম হয় সুস্বাদু। আমি আরো কিছু एग्जांपल দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সময় স্বল্পতা এজন্য আমি বেশি एग्जांपल দিব না, আমি একটা एग्जांपल দিব। এরপরে আরো আছে হুইচ, আছে হুইচ সম্পর্কে আমি আরেকটা বাক্য লিখি। তোমরা আরেকটু বোঝার চেষ্টা করো
যদি ক্লাস হতো তাহলে ক্লাসে দেখা যায় যে কার কি সমস্যা আমি আরো একবার রিপিট করতে পারতাম। তারপরও যেটুকু হয় আমি আশা করি মোটামুটি তোমরা যদি মনোযোগ দাও বা লেখো তাহলে সেক্ষেত্রে 70% কভার করা যাবে। করিম লাইকস টু প্লে, এখানে ব্যক্তি বুঝিয়েছে এইজন্য হু। সীমা ইটস ফ্রুটস, এখানে সীমা ব্যক্তি যার কারণে হু। আইসক্রিম ইজ ডেলিশিয়াস, এটা সাবজেক্টে আছে এবং এটা বস্তু, এই কারণে এখানে হোয়াট। ওকে, আমরা এখন হুইচ সম্পর্কে দেখব। হুইচ এর ক্ষেত্রে সাধারণত দিস, দ্যাট, দিস, দোজ এটুকু লিখে নিতে পারো। এই এরকম ধরনের ওয়ার্ড বেশি থাকে। হুইচ এর ক্ষেত্রে সাধারণত দিস, দ্যাট, দিস, দোজ, এটা ওইটা, এইগুলো ওইগুলো, এই ধরনের ওয়ার্ড গুলো বেশি থাকে। যেমন বাক্যটা দেয়া আছে, মনে করো দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস এর তলায় আন্ডারলাইন করা আছে দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে সাধারণত বলছে যে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো থাকলে আমরা হুইচ দিয়ে প্রশ্ন করি। এটা আমার বই, তার মানে আমি প্রশ্ন করতে পারি বাংলা যদি বলি তাহলে হবে কি, কোনটি তোমার বই। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনটি হবে দিস এর জায়গায় কি হবে, হুইচ। হুইচ ইজ ইওর বুক, অবশ্যই লাস্টে কোশ্চেন মার্ক। হুইচ ইজ ইওর বুক, এখানে দেখো মাই আছে, এখানে ইওর। আমি আর একটু ধীরে বলি, একটু তোমরা মনোযোগ দাও। দিস ইজ মাই বুক, এটা আমার বই। এখন কোন ভাবে প্রশ্ন করলে উত্তরটা এভাবে আসে? প্রশ্নটা হওয়া উচিত এরকম যে তোমার বই কোনটি, তাহলে এটা আমার বই। এবং এই তোমার না হইলে, তোমার দিয়ে যদি প্রশ্ন না করে তাহলে এখানে আমার হয় না, অর্থাৎ প্রশ্নটা ইওরে চলে আসছে। এবং আমি তোমাদেরকে এর আগে লিখিয়েছিলাম যে মাই থাকলে কি হবে, ইওর হবে। তাহলে কি এখন বুঝতে পারছো যে কেন কাজে লাগে এগুলো? অবশ্যই আমি যেগুলো লিখেছি সবগুলোই তোমাদের কাজে লাগবে। তাহলে মাই থাকলে ইওর, এখানে মি থাকলে ইউ হতো, আই থাকলে ইউ হতো। তো এইগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমি আশা করি আজকে এখানে শেষ করব এবং আশা করি তোমরা বুঝতে পারছো মোটামুটি এই রুল নাম্বার 1 যেটা আছে এখানে। এবং আগামী দিন আবার তোমাদের 2 নাম্বার রুলটা সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা আজকে আমি যেগুলো লেখালাম এই সবগুলো তোমাদের ডাব্লিউ এলডব্লিউ থাকবে। হোমওয়ার্ক থাকবে আজকের এই যে গ্রামার যা করানো হয়েছে, আজকের যে গ্রামার গুলো করানো হয়েছে সবগুলোই তোমাদের পড়া থাকবে। যেমন অক্সিলারি ভার্ব কোনগুলো, ডাব্লিউএস ওয়ার্ডের অর্থগুলো কোনগুলো, এবং রুল 1, তারপর পারসন, মোটামুটি যেগুলো লিখিয়েছি সবগুলো তোমরা মুখস্থ করবে। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। করোনার এই মহামারীর মধ্যে তোমরা সবাই ভালোভাবে সুস্থ থাকো এবং ঘরের মধ্যে থাকো, নিরাপদ থাকো। আমরা আশা করি যে যেন খুব শীঘ্রই আমাদের প্রতিষ্ঠানগুলো খুলে যায়, আমরা আবার তোমাদের সাথে সুন্দরভাবে আলোচনা করি, হাসি খেলি কিংবা সুন্দরভাবে আলোচনা করি। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।